আসসালামু আলাইকুম। আমি মোছাম্মদ ফেরদৌসী বেগম সেতু, সহকারী শিক্ষক, ফাকল পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, লালমনিরহাট। আমি আজ আবার তোমাদের মাঝে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং ঘরে আছো। তো আজকে আমি আলোচনা করছি ষষ্ঠ অধ্যায়ের বাংলাদেশের অর্থনীতি বিষয়টি। এই বাংলাদেশের অর্থনীতি অধ্যায়টি পড়তে গিয়ে তোমরা যেগুলো জানতে পারবে তা হচ্ছে মোট অভ্যন্তরীণ উৎপাদন, যাকে সংক্ষেপে বলা হচ্ছে জিডিপি। এর পরপরই মোট জাতীয় উৎপাদন, সংক্ষেপে জিএনপি, মাথাপিছু আয়, মানব সম্পদ উন্নয়ন, মানব উন্নয়ন সূচকের ধারণা, আর হচ্ছে রেমিটেন্স। তো প্রথমে আমরা যেহেতু আলোচনা করছি বাংলাদেশের অর্থনীতি বিষয়টি, তো শুরুতেই আমরা জেনে নেই অর্থনীতি বলতে কি বোঝায়। অর্থনীতি বলতে সমাজ ও সভ্যতার পরিবর্তনের সাথে সাথে অর্থনীতিরও পরিবর্তন ঘটছে। অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইকোনমিক্স, যেটি এসেছে গ্রিক শব্দ ওইকোনমিয়া থেকে, যার অর্থ হলো গার্হস্থ্য পরিচালনা। এই অর্থনীতি সম্পর্কে অনেক অর্থনীতিবিদ অনেক কথাই বলেছেন। তার মধ্যে আজ আমি একটি উল্লেখ করছি, সেটি হচ্ছে অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ অর্থনীতি সম্পর্কে বলেছেন, অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান করে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো অর্থনীতি বিষয়টি কি। এর পরপরই আলোচনা করছি অর্থনৈতিক প্রবৃদ্ধি কি বিষয়। অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে কি বুঝি? তো অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে আমরা বুঝি, অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে নির্দিষ্ট সময়ে একটি দেশের অর্থনীতিতে পণ্য ও সেবার উৎপাদন বৃদ্ধিকে বুঝি। সাধারণত কোনো দেশের মোট দেশজ উৎপাদন, অর্থাৎ দেশের মধ্যে যে উৎপাদন হচ্ছে তার শতকরা হারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে। একটি দেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি কতটা উন্নতি করছে তার উপরে নির্ভর করে অর্থনৈতিক প্রবৃদ্ধি কতটা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি 2014-15 সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল, অর্থাৎ জিডিপির প্রকৃতি ছিল, জিডিপির হার ছিল 6.55%। এর পরের বছরই 2015-2016 সালে ছিল 7.11%। এরপরে 2016-17 সালে হচ্ছে 7.28%। এর পরপরই 2017 থেকে 18 সালে 7.86%। এরপরেই আসছি 2018 থেকে 19 সালে 8.15%। আমরা দেখছি যে এই অর্থনৈতিক প্রবৃদ্ধির হারটা দিন দিন বেড়েই চলেছে। তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশ অর্থনীতির দিক থেকে কিছুটা উন্নত হয়েছে। তো আজকে আমরা জানি যে মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি, এই জিডিপি বলতে কি বুঝি। প্রথমেই জানি জিডিপি এর পূর্ণ রূপ কি। পূর্ণ রূপ হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে এই জিডিপি বলতে আমরা বুঝি একটি দেশের অভ্যন্তরে, অভ্যন্তরে বলতে ভেতরে, এই একটি দেশের অভ্যন্তরে দেশি বা বিদেশি নাগরিকদের দ্বারা প্রতি বছর উৎপাদিত সকল দ্রব্য ও সেবার মোট আর্থিক মূল্য হচ্ছে মোট দেশজ উৎপাদন বা জিডিপি। তাহলে জিডিপির মধ্যে কি কি থাকছে? প্রথমেই থাকছে একটা দেশ যেটার অভ্যন্তরে, অর্থাৎ একটা দেশ যার ভৌগোলিক একটা এরিয়া থাকবে। এর পরপরই থাকছে নির্দিষ্ট সময় থাকবে এবং কি থাকবে, যে দ্রব্য ও সেবার মোট আর্থিক মূল্য থাকবে। এই দ্রব্য ও সেবাটা বস্তুগত হতে পারে, অবস্তুগত হতে পারে। তাহলে জিডিপিটাকে আমরা হিসাব করব কিভাবে? একটা জিডিপি হিসাব করতে পারি আমরা একটি দেশের সামগ্রিক অর্থনীতির শক্তি বা সামর্থ্য বোঝাতে। একটা দেশের ভিতরে যত ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড ঘটছে তার সমস্তটাই আসবে এই জিডিপির হিসাবের মধ্যে। তাহলে আমরা বুঝতে পারলাম যে জিডিপি কি। এরপরেই আসছি জিএনপি, অর্থাৎ মোট জাতীয় উৎপাদন। এই জিএনপি এর পূর্ণ রূপ হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট।
একটি দেশের নাগরিক নির্দিষ্ট সময়ে অর্থাৎ 1 বছরে, সাধারণত 1 বছরই ধরা হয়, যে সকল দ্রব্য ও সেবা উৎপাদন করে তার মোট আর্থিক মূল্য হচ্ছে মোট জাতীয় উৎপাদন। এই জিএনপিটাকে হিসাব করা হচ্ছে একটা দেশের নাগরিকদের অর্থনৈতিক অবদান বোঝার জন্য। এই জিডিপি আর জিএনপির মধ্যে একটা পার্থক্য হচ্ছে, এই জিডিপিটা আমরা হিসাব করব দেশের অভ্যন্তরে যে সকল দেশি বা বিদেশি নাগরিক কাজ করছে শুধু তাদের আর্থিক মূল্যটা দিয়ে, কিন্তু জিএনপিটা হিসাব করব দেশের অভ্যন্তরে যে সকল দেশীয় নাগরিক থাকবে এবং এই আমাদের দেশের নাগরিক, একটা দেশের নাগরিক যদি দেশের বাইরে গিয়েও কাজ করে তাদের যে ইনকামটা সেটাও আমরা জিএনপির মধ্যে ধরবো। এরপরেই আমরা আলোচনা করছি মাথাপিছু আয়। একটি দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের যোগফলকে সেই দেশের মোট জনসংখ্যা দ্বারা যখন ভাগ করা হবে তখন আমরা তার মাধ্যমে সেই দেশের মাথাপিছু আয়টাকে আমরা নির্ধারণ করতে পারবো। এই মাথাপিছু আয় নির্ণয়ের একটি সূত্র আছে, সেটি হচ্ছে কোনো নির্দিষ্ট বছরের মোট জাতীয় আয়কে ওই বছরের মোট জনসংখ্যা দিয়ে যখন ভাগ করা হবে। তো এর মাধ্যমে আমরা কি পাবো, একটি দেশের মানুষের সার্বিক জীবনযাত্রার মান নির্ধারণ করতে পারবো এই মাথাপিছু আয়ের মাধ্যমে। যে দেশের মাথাপিছু আয় যত বেশি সে দেশে জনগণের জীবনযাত্রার মানও তত উন্নত এবং অর্থনীতিও তত বেশি সমৃদ্ধ। তো আমরা একটা সমস্যার সমাধান করে দেখি যে 2011 সালে একটি দেশের মোট জনসংখ্যা ছিল 10 কোটি এবং ওই সময়ে মোট জাতীয় উৎপাদন ছিল বা আয় হলো 5,000 কোটি মার্কিন ডলার। এই মাথাপিছু আয়টাকে আমরা এখন সূত্রের মাধ্যমে বের করি, তাহলে সেই দেশের মাথাপিছু আয় কত ছিল। তাহলে এই 10 কোটি যে জনসংখ্যা ছিল সেটি দিয়ে যদি আমরা এই 5,000 কোটি মার্কিন ডলার অর্থাৎ তাদের মোট জাতীয় আয় জিএনপিটাকে যদি আমরা ভাগ করি তাহলেই বের হয়ে যাবে তাদের মাথাপিছু আয়, অর্থাৎ তাদের মাথাপিছু আয় ছিল 500 মার্কিন ডলার। আশা করছি তোমরা মাথাপিছু আয়টা বুঝতে পেরেছো। এর পরপরই আমরা আসছি রেমিটেন্স বা প্রবাসী আয়। এই রেমিটেন্স বলতে আমরা বুঝি যে প্রবাসে কর্মরত নাগরিকদের স্বদেশে প্রেরিত অর্থকে রেমিটেন্স বলছি। অর্থাৎ বিদেশে যারা, মনে করো আমাদের দেশের কোনো ব্যক্তি বিদেশে গিয়ে কাজ করছে, তারা যে ইনকামটা করছে যখন তারা দেশে পাঠিয়ে দিবে সেই টাকাটা আমাদের জিএনপির মধ্যে ধরা হবে, রেমিটেন্সের মধ্যে ধরা হবে। তাহলে বিদেশে কর্মরত শ্রমিক, কর্মচারী ও পেশাজীবীরা তাদের অর্জিত অর্থের একটা অংশ কি করে, ব্যাংকের মাধ্যমে পরিবারের কাছে পাঠায়। এই অর্থ কেবল তাদের পরিবারের প্রয়োজনই মিটায় না কিংবা তাদের জীবনযাত্রার মানই বাড়াচ্ছে না, নানা ক্ষেত্রে বিনিয়োগ হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে বাংলাদেশের জাতীয় আয়ের একটা বড় অংশ আসছে প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স থেকে। তো আমাদের এই 2008 থেকে 2009 সালে বিশ্বে একটা মন্দা পরিস্থিতি ছিল, যে মন্দা পরিস্থিতির সময়ও আমরা জানি যে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের কোনো সংকটের মধ্যে না পড়ার অন্যতম কারণ হচ্ছে প্রবাসীদের পাঠানো এই বিপুল অঙ্কের রেমিটেন্স। তো আশা করছি তোমরা রেমিটেন্স তো বুঝতে পেরেছো। এর পরপরই আসছি বাংলাদেশের জাতীয় আয়ে বিভিন্ন খাতের অবদান। বাংলাদেশের জাতীয় আয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের খাত অবদান রাখছে, সেটি হচ্ছে কৃষি ও বনজ, মৎস্য খাত, শিল্প খাত, পাইকারি ও খুচরা বাণিজ্য, পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ, স্বাস্থ্য ও সামাজিক সেবা খাত। আমরা রিসেন্ট জানি যে আমাদের বাজেট হয়ে গেছে, তো এই বাজেট কিন্তু মূলত এই বিভিন্ন খাতের ক্ষেত্রেই বরাদ্দ থাকে। তো আমরা দেখি যে বিভিন্ন অর্থ বছরে এই খাতগুলোতে কি পরিমাণ আমাদের জাতীয় আয় হয়েছিল। তো 2015-16 অর্থ বছরে কৃষি ও বনজ খাতে ছিল 1.53%, 2016-17 অর্থ বছরে সেটি বেড়ে গিয়ে দাঁড়ায় 1.96%। মৎস্য খাতে ছিল 6.19%, বেড়ে গিয়ে দাঁড়ায় 6.23%। এরপরই শিল্প খাতে হচ্ছে 10.33%, এর পরপরই আসে 10.97%। এরপরই পাইকারি ও খুচরা বাণিজ্য খাত, যেটি 6.61%, এরপরই পরের বছর বেড়ে গিয়ে দাঁড়ায় 7.37%।
এরপরই আসছে পরিবহন সংরক্ষণ ও যোগাযোগ খাত 6.51%, বেড়ে গিয়ে দাঁড়ায় 6.76%। স্বাস্থ্য ও সামাজিক খাত যেটা ছিল 8.45%, বেড়ে গিয়ে দাঁড়ায় 7.63%। তো এর পরপরই আমরা দেখি যে মানব সম্পদ উন্নয়ন বলতে আমরা কি বুঝি। শ্রমশক্তি সম্পন্ন মানুষকেই দেশের মানব সম্পদ বলা হয়। এটা আমরা সবাই জানি যে শ্রমশক্তি অর্থাৎ যাদের কাজ করার ক্ষমতা আছে এই ধরনের মানুষকে আমরা কি বলে থাকি, মানব সম্পদ বলে থাকি। প্রতিটি অদক্ষ মানুষকে শ্রমশক্তি সম্পন্ন বা মানব সম্পদে রূপান্তর করতে পারাই হচ্ছে মানব সম্পদের উন্নয়ন। অর্থাৎ যখন আমরা মানুষকে ইতিবাচক পরিবর্তন করতে পারবো, তাদের ভালো পরিবর্তন করতে পারবো, কর্মে নিয়োগ দিতে পারবো, তখনই আমরা তাদের মানব সম্পদ উন্নয়ন বলতে পারবো। আমাদের দেশের মানুষ দক্ষ জনসম্পদে পরিণত না হওয়ার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে দারিদ্র্যের দুষ্ট চক্র বলতে আমরা সবাই বুঝতে পারছি যে এই চক্রটা ভালো না। অর্থাৎ এই চক্রের মাধ্যমেই একটা দেশ কি করতে পারছে, যে দারিদ্র্যের নিচে পড়ে রয়েছে। তা আমরা চক্রটা একটু দেখি। প্রথমেই কি হবে, যে পর্যাপ্ত খাদ্য থাকবে না, দেশের জনগণের পর্যাপ্ত খাদ্য থাকবে না, খাবার খেতে না পেরে তারা দুর্বল স্বাস্থ্যের অধিকারী হবে। পরপরই তারা যেহেতু দুর্বল স্বাস্থ্যের অধিকারী, তাদের কাজ করার ক্ষমতা থাকবে না, তারা বেকার থেকে যাবে। বেকার থাকলে তাদের আয় হবে না, আয় না হলে তাদের সঞ্চয় হবে না, সঞ্চয় না হলে তারা বিনিয়োগ করতে পারবে না, যখন তারা বিনিয়োগ করতে পারবে না তখন তাদের মূলধনও থাকবে না, অর্থাৎ তারা দরিদ্রই থেকে যাবে। এই দারিদ্র্যের দুষ্ট চক্রের কারণে কিন্তু একটা দেশ দারিদ্র্য সীমার নিচেই পড়ে থাকছে। এরপরেই আমরা জানি যে এই দারিদ্র্যের দুষ্ট চক্রটি মূলত আবার এভাবে চক্রাকারে ঘুরতেই থাকবে। এই দারিদ্র্যের দুষ্ট চক্রটা প্রবক্তা হলেন র্যাগনার নার্স। এই দারিদ্র্যের দুষ্ট চক্রটা একটা দেশের মানব উন্নয়নকে ত্বরান্বিত করার ক্ষেত্রে খুবই ভূমিকা পালন করে আসছে। এরপরেই আসছি আমরা জানি যে মানব উন্নয়ন সূচক বিষয়টি হচ্ছে যে মানব উন্নয়ন সূচক বলতে আমরা বুঝি একটি দেশের মানুষ প্রকৃত বিচারে কেমন আছে তা জানার জন্য ব্যবহার হচ্ছে মানব উন্নয়ন সূচক। এখানে নানা সূচক ব্যবহার করে একটা দেশের মানব উন্নয়ন সূচকটা ব্যবহার করা যায়। বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে আমরা কি করতে পারি। বাংলাদেশের মানব উন্নয়নের ক্ষেত্রে করণীয় কাজগুলো হচ্ছে, মানব সম্পদ উন্নয়নে করণীয় হচ্ছে শিক্ষাক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি করতে হবে, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে, দক্ষ শ্রমিক তৈরি করতে হবে, সঠিক প্রশিক্ষণ প্রদান করতে হবে, কর্মমুখী শিক্ষার সুযোগ সৃষ্টি করতে হবে, কারিগরি শিক্ষার প্রসার করতে হবে, নারীদের শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের একটা অবস্থার আমি একটা চার্ট তৈরি করেছি তোমাদের জন্য। দেখো সেটা, যেটা 2012 সালে ছিল 143তম। মানব উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ছিল 2012 সালে 143তম। এর পরপরই 2014 সালে 142তম, 2015 সালে 139তম, 2018 সালে এসে সেটি দাঁড়িয়েছে 136তম। অর্থাৎ বাংলাদেশের মানুষের উন্নয়ন ঘটছে। বিভিন্ন সূচকগুলোর উন্নয়ন ঘটার পরপরই বাংলাদেশের মানুষগুলোর উন্নয়ন ঘটছে। আমি আশা করছি সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে তোমাদেরকে আমি বিষয়গুলো বোঝাতে পেরেছি। তোমরা বাসায় সুন্দর করে অধ্যায়টি পড়বে, আর তোমাদেরকে প্রশ্ন দেয়া আছে আমার, সেগুলো বাসায় বসে পরীক্ষা দিবে। তো এই করোনা কালে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাবা মায়ের কথা শোনো, নিয়মিত বাড়িতে বসে পড়াশোনা করো, এই আশায় আমি আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, এবং আমরা সবাই একসাথে বলি, সবাই মিলে আমরা করব জয় একদিন। ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।